স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে পাশের দেশের ভারতের ভয়াবহ পরিকল্পনা, এবং এই পরিকল্পনার কথা শুনলে আপনি অবাক হবেন। এবং বিএনপিতে অলরেডি সন্দেহ সংশয় ঢুকে গেছে। বিএনপিতে নানান কানাঘুষা আমরা শুনছি, এবং দিন শেষে তারেক রহমানকে নানান কায়দায় মাইনাস করে হলেও সালাউদ্দিনের মাধ্যমেই ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করার এক মহা পরিকল্পনা করছে। এই জন্যে সালাউদ্দিন আহমেদের এই অতি গুরুত্ব বিএনপির লোকজনেই ভালোভাবে নিচ্ছে না। তাদের মধ্যে সন্দেহ যেটা কি, তারেক রহমান যে ফাঁদে পড়েছেন সালাউদ্দিনকে নিয়ে, বুঝবেন কিছুদিন পর। হ্যাঁ, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের কিছুই হবে না। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই, যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এর বিরুদ্ধে 16-17 বছর জেল, অমুক তমুক, কিন্তু এর কিন্তু কিছুই হয়নি। তিনি ভারতের একদম বিশ্বস্ত বন্ধু, ভারতের সহায়তায় তিনি ভারতে থাকতেন, থাইল্যান্ড থাকতেন, 5 আগস্টের সময় নিরাপদে থাকতেন, সময় মতো এসে এমপি মন্ত্রী হয়ে গেছেন। কত সুন্দর, মজা না? হ্যাঁ, এটাই। এই জন্য ভারতপন্থী যারা আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, যে আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা এই মন্ত্রী পরিষদের সবচেয়ে বেশি, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যা বলবেন তিনি মন্ত্রী পরিষদে পাশ করাতে পারবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই দুইজন সবচেয়ে পাওয়ারফুল। তো এখানে অতীতেও যদি দেখেন যে আমির খসরুরা বিপদে পড়েন না, ইকবাল হাসান মাহমুদ টুকুরও বিপদে পড়েন না, সালাউদ্দিনরাও বিপদে পড়েন না। সালাউদ্দিন যে আরামে ছিলেন, এরকম জীবন তো সবাই চায়। দেখেন, বলা হয় যে তিনি গুম হয়েছিলেন, ঠিক আছে ভাই, এরকম গুম তো সবাই চায়। আপনি গুম হয়ে যদি শিলংয়ের যে বাড়িতে থেকেছেন, যেভাবে বিলাসী জীবন যাপন করেছেন, ওটা তো ভাই সবার স্বপ্ন থাকে যে আমি টাকা পয়সা জমিয়ে ওইরকম একটা বাড়িতে কিছুদিন থাকবো ভাড়া নিয়ে। তাও তো পারে না। ওটা তো অবসরের পর সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তারা অবসরের পর বিভিন্ন দ্বীপে ওইরকম বাড়িতে অবসর জীবন যাপন করার একটা স্বপ্নে থাকে, বিশেষ করে যারা কালো টাকার মালিক। এই জন্য বিভিন্ন দ্বীপে ওইরকম একটা বাড়ি কেনে। সালাউদ্দিন আহমেদ ওইটা পেয়ে গিয়েছেন, কত সুন্দর লাইফ, আরামে থাকছেন। ওরকম গুম হতে পারলে তো আলহামদুলিল্লাহ, নাকি? গুম যদি আরমান কিংবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি এদের মতো হয়, ওইটা দুঃখের, কষ্টের, পৃথিবীর সবচেয়ে বিভৎস। কিন্তু সালাউদ্দিন আহমেদের মতো গুম হলে এতে তো মানুষ খুশি হবে। কত সুন্দর বাড়িতে থেকেছেন, আর ভাগ্যটা কি দেখেন, শারীরিক কোনো অসুবিধা হয় নাই, মানসিক কোনো অসুবিধা হয় নাই, থাকা খাওয়ার কোনো কষ্ট হয় নাই। কি সুন্দর হেঁটেছেন, কত ছবি টবি। চট্টগ্রামের এক নওফেলের এক ঘনিষ্ঠ আওয়ামী লীগ লোক, এক হিন্দু লোক, এসালামের টাকা দিয়ে এসেছেন, তার বাসায় গেছেন, লুঙ্গি পরে ঘুরেছেন, ফুলের বাগানে পানি দিয়েছেন, ওরে বাবা। এবং এক পর্যায়ে দেশে আসার অনুমতি পেয়েছেন, দেশে আসেন নাই, এমন একটা সময় এসেছেন, এসেই হিট, এসেই এমপি, এসেই মন্ত্রী, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। এত সুন্দর লাইফ, ওরে বাবা। সালাউদ্দিনদের কিছু হয় না, গুম হলো সেখানে দুনিয়ার জান্নাত, স্বপ্নের জায়গা। তো দর্শক, কিন্তু দেখেন, খালেদা জিয়া কিন্তু বাঁচতে পারে না। শেখ হাসিনার জেলে থাকার কথা, আহত হওয়ার কথা 5 আগস্ট, কিন্তু না, শেখ হাসিনা রাজার হালে ভারতে আছেন, মজা না? কিন্তু খালেদা জিয়া কিন্তু যেতে পারেন না। খালেদা জিয়ার কিন্তু জেলে পচে মরতে হয়, ধীরে ধীরে ধুকে ধুকে মৃত্যুর দিকে যেতে হয়। সেটাই হয়েছে। এরপরে আপনার তারেক রহমানকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তারা কিন্তু খুব সহজে পার পেয়ে যান না, লন্ডনে থাকতে হয়েছে। ওটা ভাগ্য ভালো, আপোষ করার ফলে যেতে পেরেছেন।
কিন্তু ওই যে ভারতের যে অ্যাডভান্টেজ, হঠাৎ করে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাবে, আরামে থাকবে, রাজার হালে থাকবে, অথবা গুম করে 5 স্টার মানের বাসায় রাখবে, এই সুযোগ খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবারের কারো হবে না। কারণ জিয়া পরিবারের কাউকে প্রকৃতপক্ষে ভারত বিশ্বাস করে না এবং করবে না। তাতে তারেক রহমান যতই ভারতকে কনভিন্স করার চেষ্টা করুক, এই জন্যে যে কোনো সময় তারেক রহমানের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্রে জামাত তারেক রহমানের পাশে থাকবে এবং জামাতের হেল্প চাইবেন তারেক রহমান। ভারতের এই ধরনের প্ল্যান আছে যে কারণ জানেন যে তারেক রহমান কখনোই বাংলাদেশকে একদম আওয়ামী লীগের মতো করবেন না, ভারতের হাতে তুলে দিবেন না। বিএনপির অনেক বৈশিষ্ট্য আওয়ামী লীগের চাইতে খারাপ, কিন্তু ভারতের করদরাজ্য বানাতে দিবেন না আওয়ামী লীগের মতো। এটা তারেক রহমান জীবিত থাকতে এটা হতে দিবেন না। তো যখনই ভারত দেখবে তাদের মন মতো হচ্ছে না, তখনই তারেক রহমানকে বেকায়দায় ফেলার চেষ্টা করবেন। বেকায়দা হয় আহত করবেন, যেভাবে হোক না কেন, স্লো পয়জনিং করে অসুস্থ করে দিবেন, যে কোনো কিছু করে তাকে বিদেশে পাঠিয়ে দিবেন। তারপরে দেখেন এই যে খবরটা, প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সংসদ, অমুক তমুক কে কে দায়িত্ব পালন করবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কে? প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ আর মির্জা ফখরুল। আচ্ছা, তো প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে এই জিনিসটা কি? এই জিনিসটাই তো অস্তিত্ব বাংলাদেশে নাই। আবার ওই জিনিসটা তৈরি করে আবার সেখানে সালাউদ্দিনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটার জন্য আবার প্রজ্ঞাপন। অতীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী বিদেশ যেতে পারেন, আসতে পারেন, আর তখন সংবিধান অনুযায়ী হবে, কিন্তু প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে কার্যত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া আগে ভাগে প্রজ্ঞাপন জারি করে, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এটা এবার কেন ঘটছে? এর মানে এটা ভারতের প্ল্যান আছে যে তারেক রহমানকে নানান কায়দায় সরিয়ে দিয়ে ওই ভারতের বিশ্বস্ত সালাউদ্দিন এবং মির্জা ফখরুল এদের মাধ্যমে বাংলাদেশ চালাবেন। অথবা যদি বাংলাদেশ দখল করা, ওই যে মোদী বলেছে না যে বিনা যুদ্ধে বাংলাদেশ দখল করব, ওরকম কোনো প্ল্যান থাকে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফর দি টাইম বিং অ্যাটলিস্ট সরিয়ে দিয়ে সালাউদ্দিন এবং মির্জা ফখরুলদের মাধ্যমে ঘটনা ঘটিয়ে দিবেন। এই ধরনের প্ল্যান ভারতে আছে। নইলে প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবে কি, এই ধরনের এই ধরনের অপ্রয়োজনীয় বিষয় প্রজ্ঞাপনের মাধ্যমে, মানে এটা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিযুক্ত করা, এটার কোনো প্রয়োজনই থাকে না। কে সংসদে উত্তর দিবেন, কি কারণ উপস্থিতি, এইটা হয়। কিন্তু প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে কে প্রধানমন্ত্রী বা কে দায়িত্ব পালন করবেন, এটা অস্বাভাবিক। এবং দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ইন্টারেস্টেড ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা। এর মানে সালাউদ্দিনকে শেখ হাসিনার মতো বানাচ্ছে ভারত। তাকে নিয়ে ভয়াবহ পরিকল্পনা আছে তারেক রহমানকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানানোর। শুধু এটা না, দেখেন ভারত খেলছে কিভাবে। তারেক রহমানের বিরুদ্ধে বললে কিছুই হয় না, কিন্তু সালাউদ্দিন আহমেদের ছবি ছবি একটু আপত্তিকর নামে, এটা মজা করে অনেকেই করে, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো বিদ্বেষ ছাড়া এমনিতেই ফান করেও করে। আমরা বন্ধু বান্ধবদের ছবি, নাম অথবা গার্লফ্রেন্ডের নাম একটু মজা করে ভিন্ন নামে সেভ করে আপনার কম্পিউটারে ফাইল বানান, এটা কিছু না। তো এরকম একটু কি সালাউদ্দিন সালা চোদনা বা এরকম কি লিখেছে, এতে তার চাকরি চলে গেছে, মানে একটু ফানও করতে পারবে না, ওটা একদম ইন্টারনাল, ওটা ফাঁস হয়েছে, চাকরি চলে গেছে। তো প্রথম আলোর এখন আর কোনো কান্নাকাটি নেই, যুগলবন্দি কলাম নাই, সাংবাদিকের চাকরি চলে যায় বিনা অপরাধে, এটা কোনো অপরাধ না। সালাউদ্দিন আহমেদের ছবি কোনো একটা আপত্তিকর নামে সেভ করা কোনো অপরাধ না, কিন্তু চাকরি চলে যায়। এর মানে ভারত তাকে মহান করছে যে এই সালাউদ্দিন এমন ব্যক্তি, তার নামে কিছু বললে কিন্তু চাকরি চলে যাবে। এইটাও কিন্তু আমরা করি নাই। সুতরাং আমরা যখন সংবিধান চালু রেখে অনেকগুলো বিধিবিধানকে লঙ্ঘন করেছি এবং সেই লঙ্ঘনের কারণে কিছু ব্যত্যয় ঘটতে পারে, সবচেয়ে ঘটছে। এই ঘটার কারণে কথা হচ্ছে যে ওইটা যদি অবৈধ হয়, এটাও অবৈধ। কিন্তু যেহেতু সবাই বলতেছে না ওইটা বৈধ, অতএব বৈধ জনরায়। এবং দেখেন, যখন নির্বাচন হয়ে গেল, ওখানে যখন জুলাই সনদ, যেটা সর্বসম্মতিক্রমে বিভিন্ন দলের সাথে কথা নেওয়া হলো, ৩০টি দল ছিল, ওটা যখন জুলাই গেল, ওই জুলাই সনদও যখন 60% উপরে ভোট পেয়ে গেল, অ্যাপ্রুভ হয়ে গেল। এখন জুলাই সনদও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল।
কে দিল এটা? গণভোটে আসছে, কিন্তু খেয়াল করবেন এইটার গুরুত্ব কিন্তু পার্লামেন্টের চেয়ে বেশি। আপনার কাছে কি মনে হয় যে জুলাই হত্যাকাণ্ডের সময় যেই রাষ্ট্রপতি কিনা ছিলেন নীরব দর্শক এবং ফ্যাসিবাদের সহযোগী, ফ্যাসিবাদের সময় নিয়োগকৃত একজন ব্যক্তিকে দিয়ে এই সংসদের প্রথম অধিবেশনে সরকারি দল বিএনপি ভাষণ দেওয়ালো, এতে আসলে এই জুলাইয়ের অবমর্যাদা হলো কিনা, সংসদের অবমর্যাদা হলো কিনা, বিষয়টি কতটুকু সঠিক হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমত কথা হলো, রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নীরব ছিলেন। এটা না বলা উচিত তাকে নীরব রাখা হয়েছিল। যদিও নীরব নাও থাকতে পারতেন, কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু যে কোনো ভাবেই ওই সময় কিন্তু রাষ্ট্রপতি দুর্বল না। In absence of parliament, president is very strong. Even he can dismiss the cabinet. He has the right. এত কিছু থাকার পরেও সেই সময় বিদ্যমান পরিস্থিতির আলোকে তিনি কোনো রিস্ক নেন। রিস্ক নিলে দেশে একটা গোলযোগ সৃষ্টি তেমন হতে পারে, বঙ্গভবন তখন অ্যাটাক হয়ে যেত। পরিস্থিতি বেসামাল ছিল কিন্তু। কাজেই অন্তর্বর্তী সরকারের সময় 106 যে নিয়েছিলেন, আপনি যাই কিছু নেন, স্পষ্ট বক্তব্য হচ্ছে ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু দ্য প্রেসিডেন্ট অ্যাজ হেড অফ দ্য স্টেট। কিন্তু এটা তিনি পারেন নাই। তিনি নিজেই কিন্তু ব্যাখ্যাটা দিলেন। ডক্টর ইউনূস যখন সরে গেলেন, উনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে আমাকে গৃহবন্দীর মতো রাখা হয়েছিল, কোনো কাজ করতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজও পড়তে দেওয়া হয়নি। এই যে বক্তব্য আসতেছে, এখানে দেখার ব্যাপার হচ্ছে যে তাকে আর দোষা যাবে না। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তিনি রাষ্ট্রপতি রয়ে গেলেন। তিনি বলেছিলেন যদি সরকার পরিবর্তনের পরে আমি এই পদে আর থাকবো না, অর্থাৎ ইচ্ছা ব্যক্ত করলেন আমি থাকতে চাই না। তার দিক থেকে কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন যে একসময় আমার ক্ষমতা ছিল, প্রচন্ড ক্ষমতা ছিল, তখনও কিন্তু আমি ব্যবহার করি নাই। কেন করি নাই? আমি জনরায়ের প্রতি অত্যন্ত সশ্রদ্ধ ছিলাম। আবার যখন নতুন সরকার আসবে, আগেই জানাই দিল আমি ইচ্ছা পোষণ করি না, আমি থাকবো না, অর্থাৎ তিনি পদত্যাগ করবেন। তাকে সরানোর উপায় নেই। কিন্তু বর্তমান সংবিধান তো সচল। এই সংবিধান আওতায় রাষ্ট্রপতিকে কোন ইমপিচ করার সুযোগ নাই, কারণ যে ইমপিচ হয়, ইমপিচের গ্রাউন্ড নেই। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন এবং নৈতিক স্খলনতার ঘটে নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, মনে করেন আমি বিএনপি, আমার সংখ্যাগরিষ্ঠতা আছে 2/3 আছে, আমি কোন কারণ ছাড়াই সরে দিব না? ইউ ক্যান নট। রাষ্ট্রপতি নির্বাচিত 4-5 বছরের জন্য। আমি আমার 2/3 মেজরিটি। আমি বলছি তো 2/3 না, পুরা মেজরিটি। সংবিধান বলতেছে রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে যদি তাকে কোনো কারণে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে 3টা গ্রাউন্ড থাকতে হবে। একটা, তিনি শারীরিকভাবে ইনকম্পিটেন্ট, মাইন্ড ইট। 2 নম্বর, তিনি কোনো নৈতিক স্খলন করেছেন। 3 নম্বর, তিনি সংবিধানের কোনো গুরুতর লঙ্ঘন করেছেন। একটাও কিন্তু নাই। তাহলে ওই সময় খালেদা জিয়া কিভাবে বদরুদ্দোজা চৌধুরীকে সরিয়ে দিলেন চাপ দিয়ে? উনি কিন্তু বিএ চৌধুরীকে সরাই নাই। উনি চাপ সৃষ্টি করেছিলেন হাওয়া ভবনের মাধ্যমে। হাওয়া ভবনের মাধ্যমে একটা গ্রুপ চাপ সৃষ্টি করলো, সংসদে তারা হইচই করলো এবং বিচৌধুরীর বিরুদ্ধে বক্তব্য দিল এবং হুমকি দিল ইমপিচমেন্ট করবো। হুমকি পর্যন্তই, বাস্তব হতো না কিন্তু। যেহেতু বিচৌধুরী তখন বিভিন্নভাবে তাকে একটা বিশৃঙ্খল পরিবেশের বঙ্গভঙ্গ রাখা হলো, অনেকগুলো টেকনিক্যাল অসুবিধা সৃষ্টি করা হলো তার সময়। এবং তিনি যখন ফিল করলেন যে আমি তো এই পদে থাকতে পারবো না, আমি যদি এখন পদত্যাগ না করি তাহলে তো এই চেয়ারে বসে কাজ করতে পারবো না, অতএব তখন সে পদত্যাগ করছে। ডি চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়নি, কিন্তু উনি পদত্যাগ করেছে। মাইন্ড ইট। এই যে বুঝতে হবে কিন্তু, কারণ তাকে সরিয়ে দেওয়ার মতন গ্রাউন্ড তখন ঘরে নাই। সংবিধান যদি হাতে পুতুলে থাকে, তাতে কেউ রাষ্ট্র দিতে পারবে না, চেয়ার আসতে পারবে না। এগুলি আন্দোলন যারা করে তার বলতে পারে রাজনৈতিক বক্তব্য, কিন্তু সাংবিধানিক বক্তব্য কিন্তু একটা রাষ্ট্রের ভিত্তি। ইচ্ছে করলে সবকিছু করা যায় না। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে এবং সেই সরকার প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন, যে কোনো ভাবে তিনি সরে গেছেন। তিনি পদত্যাগ করার দরকার নেই তো। এবং যাওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন কিনা, সেই রাষ্ট্রপতি কিন্তু সেই সময় বলেছে আমার কাছে কোনো পদত্যাগ করা আসে না। ওই যে অর্থাৎ মানব জমি সম্পাদক মতিউর রহমানের নিকট এটা বলেছে। আমি তো মতিবেশের কথা বলেছি, আমার নিকটের লোক তো।
বলেছে কথা, সে কথা শুনে বলেছে। মতি ভাই তো আজকে মনে হয় নোয়াবের সভাপতি হয়েছে। হ্যাঁ, উনি অনেক কিছু হবে, দক্ষ লোক, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন আমি পাইনি, যদি এটা যদি এর ধরতে যান, তাহলে সেই সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, তিনি যে কোনো কারণেই পালিয়েছেন। এখন সে যদি পালিয়ে যায় পদত্যাগ না করে, এবং গণ অভ্যুত্থানের ভিতরে উঠছিলেন এবং প্রচুর মানুষ হতাহত হলো, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ব্যাখ্যাটা কিন্তু সংবিধানে আসবে না। কিছু কিছু ঘটনা ঘটবে জন ইচ্ছায়, সংবিধানের বাইরে। সবকিছু সংবিধানে লেখা থাকে না কিন্তু। গণ অভ্যুত্থান মানে কি? গণ অভ্যুত্থান মানেই তো আই ডোন্ট কেয়ার ইউর ডিসিপ্লিন, তোমার কনস্টিটিউশন মানলাম না, নিয়মটা মানলাম না। মানলাম না বলেই তো হলো। ৯০ সালে কি হয়েছিল? মানছিল? মানে নাই। এই না মানে কখন? যখন জনগণের সমর্থন থাকে, তখন জন উত্তাল হয়, তখন আপরাইজিং হয়, গণ অভ্যুত্থানে। গণ অভ্যুত্থান ইটসেলফ শোয়িং ডিসরেসপেক্ট টু দ্য পার্টি ইন পাওয়ার, ওখানে সংবিধান কাজ করে না। এই যে সংবিধান বহির্ভূত কিছু ঘটনা ঘটে যায়, এটা মেনে নিতে হয় কেন? এটা বাস্তবতা। যেমন ২০০৫ ২০২৪ হলো, মেনে নিতে হইছে, উপায় নেই। এখন এই মেনে নেওয়াটাকে মানতে যেয়ে সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো যে ১৯৯০ সালেও কিন্তু সংবিধান স্থগিত করা হয়নি। শাহাবুদ্দিন কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট সহ শপথ নিলেন, নিয়ে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন। এবং যে নির্বাচনটা হয়ে গেল কিসে? পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্র হয়ে গেল। ওই মাধ্যমে খালেদা জিয়া প্রাইম লিডার অফ দ্য অপোজিশন, উনি কি হলেন? বিপুল ভোটে উনি জয় হইলেন এবং কোয়ালিশন গভর্নমেন্ট করে তিনি ক্ষমতায় গেলেন। ক্ষমতায় গেলেন কি হিসাবে? তিনি কিন্তু আগের কনস্টিটিউশন মানেন নাই। মাইন্ড ইট। উনি কিন্তু ওই গণ অভ্যুত্থানের চেতনার আলোকে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদ গণতন্ত্র করলেন। এটা কিন্তু সাংবিধানিক না। কিন্তু জনগণের স্পিরিট অনুভূতি আছে, সেই কারণে দ্বাদশ সংবিধান দিয়ে, সংসদ দিয়ে তিনি সুইচ ওভার করলেন পার্লামেন্টারি গভর্নমেন্ট। হ্যাঁ, এগুলি বুঝতে হবে কিন্তু। কিছু কিছু বাস্তবতা চলে আসে সংবিধানের বাইরে কিন্তু। আর যা কিছু ঘটে বাইরে, বুঝতে হবে জনগণের সমর্থন আছে। জনগণের সমর্থন কিছু নেই, সব আউট। সংবিধান তো নাথিং বাট স্পিরিট। এটা তো জনগণের বাইরে না তো এটা। ওইটা যেমন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, এটাও কিন্তু সাংবিধানিক ছিল না। নির্বাচনটা হয়েছে কিন্তু এই সিস্টেমে, কিন্তু কি হলো? একটা অর্ডার থাকতে পারে সেখানে। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কিন্তু শপথ দিলেন প্রধানমন্ত্রী হিসাবে। এখন শাহাবুদ্দিন সাহেবের কিভাবে করলেন? উনি তো রাষ্ট্রপতির কাছে অ্যাক্টিং প্রেসিডেন্ট শুড হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু নিউ প্রেসিডেন্ট। সে তো করেননি। এটা মেনে নিছি, এটাও মেনে নিছি কিন্তু আমরা। এগুলো নিয়ে কিন্তু অযথা বিতর্ক করে লাভ নেই কিন্তু। খুঁটিনাটি আসবে না কিন্তু। সব কথা শেষ কথা, জনগণের আশা, জনগণের শক্তি, জনগণের বিশ্বাস। উইল অফ দ্য পিপল ইজ অ্যাবাভ অল। ইট সুপারসিডস অল কনস্টিটিউশনাল প্রভিশনস সামটাইমস। ওইটা হয়েছে এখন। এখন যদি বলেন সংবিধান সচল আছে, অবশ্যই আছে। তাহলে প্রধানমন্ত্রী পালায় গেছে, অবশ্যই গেছে। তাহলে পালায় গেলে তো গণ অভ্যুত্থান হয়েছে, অসুবিধা নেই, নির্বাচন দিয়ে দেন, যেটা নেপালে হলো। না কেন নির্বাচন নেপাল দেব? এখানে বিপ্লবী সরকার হয়ে যদি আজকে সংবিধানটা ছুঁড়ে ফেলে দিত, তাহলে তো আর এগুলো হতো না। আজকে আপনি দেখেন যে ইউনূস সরকার বৈধ কিনা, নির্বাচন বৈধ কিনা, আবার তারেক রহমান সরকার বৈধ কিনা, এত বৈধ প্রশ্ন তো আসতো না। বিপ্লবী সরকার সংবিধান ছুঁড়ে ফেলে দেন, নতুন ভাবে শপথ করেন, এটা হলে কেমন হতো? এগুলি কথাগুলো এই জন্য আসতেছে যে বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হচ্ছে এগুলি। এখন যদি আপনি বলেন বিপ্লব হয় নাই, তো বিপ্লব হয়েছে, কিন্তু আপনি স্বীকৃতি দেন নাই। আপনি বলছেন এটা গণ অভ্যুত্থান এবং এই কনস্টিটিউশন টিকে গেল। ইউনূস সাহেব এই কনস্টিটিউশন আওতায় এই রাষ্ট্রপতির কাছে শপথ দিল, অর্থাৎ কনস্টিটিউশন সচল। এই যদি তাই থাকে, তাহলে সোজা হিসাবটা কি? নেপালে যেটা হয়েছে দেখেন, সোজা হিসাব হলো ওই সরকার ৩ মাস বা ৬ মাস যেভাবে হোক বুঝা নির্বাচন দিবেন, নতুন প্রেসিডেন্ট, নতুন গভর্নমেন্ট চলে আসবে, শেষ। সেটা তো হয়নি। না হয়ে কি হলো? উনি ছিলেন ১৮ মাস, অনেকগুলো সংস্কার করলেন, এই করলেন, সেই করলেন, ১৩৩টা সে ওই কি বললেন অর্ডিন্যান্স জারি করলেন। এই যে করলেন, এবং সব দল আবার একমত হলো তার সাথে। যেহেতু সবাই একমত ছিল, 106 দিয়ে কিন্তু এগুলো জায়েজ করা হলো। হ্যাঁ, খেয়াল করে। সংবিধানের 106 ধারা অনুসারে। এখন এগুলো তো আমরা বিতর্কে যাব না। এগুলি ওই সময়ের প্রয়োজনে, আপনি মনে করেন প্রচন্ড শীতে আপনি কাঁপতেছেন, হুম। আপনি কাঁপতেছেন, কাঁপতে কাঁপতে কি হলো? আপনার শরীরের সমস্ত পোশাকগুলো আস্তে আস্তে সব পড়ে গেল, যে কোনো কারণে হোক নাই। অথবা প্রচন্ড গরমে আপনি ঘামাই দিচ্ছেন, এত ঘামাই দিচ্ছেন, বাধ্য হয়ে আপনি শরীরের পোশাকটা সরাই দিচ্ছেন। বাস্তবতা হলো আপনি বাধ্য হয়েছেন কেন? পরিস্থিতি বাধ্য হয়েছেন।
এখানে তো আপনি কি বলবেন নির্লজ্জ বলার সুযোগ আছে এখানে? কে বলবেন না। নির্লজ্জ? এইটা কথা। এইখানে সেরকম যে আপনি সংবিধান টিকিয়ে রাখছেন, কিন্তু সংবিধান টিকিয়ে রেখে নির্বাচন দেওয়ার কথা ছিল ৬ মাস বা ৩ মাস, ৯০ দিন, ১৮০ দিন। আপনি সেটা করেন নাই। আপনি নিয়ে গেলেন কতদিন? একেবারে ১.৫ বছর। এর মধ্যে আপনি কিছু কাজ করলেন। কাজ করতে যেয়ে কি করলেন? আপনি রাষ্ট্রপতিকে একেবারে জিরো করে ফেললেন। রাষ্ট্র জিরো হয় না। ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট ক্যাডার গভর্নমেন্ট রাষ্ট্র জিরো হয় না। ইভেন যদি ক্যাডার গভর্নমেন্টও থাকতো এখানে, সেখানে কিন্তু লেখা আছে কনস্টিটিউশনে ক্যাডার গভর্নমেন্ট শ্যাল বি রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট। ফখরুদ্দিন ছিল তাই। খেয়াল করবেন কিন্তু ফখরুদ্দিন তাই ছিল। আমাদের 1960 যা ছিল ওটা তাই ছিল। কিন্তু এগুলি তো আমরা মানতেছি না। রাষ্ট্রপতি সবসময় কিন্তু দুর্বল না। ওই ক্যাডার গভর্নমেন্টের সময় কিন্তু সে অত্যন্ত শক্তিশালী লোক সে। এই চেয়ারটা কিন্তু শক্তিশালী তার কাছে কিন্তু।